আমাকে ভালোবাসেন না কেন আবরার ভাই? সবার মতো কি আপনিও আমাকে অপয়া অলক্ষী ভেবে দূরে সরিয়ে রাখেন, নাকি আমি কথা বলতে পারি না তাই দূরে সরিয়ে রাখেন? আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল জমিদার পরিবারের বড় ছেলে আবরাজ ফায়াজ খান। অবশ্য তাকে হবু এমপি বলা চলে, যার জন্য সে এখন বেশ ব্যস্ত সময় পার করছে। আজও সে ভীষণ ব্যস্ত। পার্টি অফিসে আজ খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তার, তাই সে সকাল সকাল তৈরি হচ্ছিল পার্টি অফিসের উদ্দেশ্যে। পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা, আর গায়ে সব সময়ের মতো পাতলা কালো চাদর জড়ানো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল সেই সময় কোনো এক রমণীর নূপুরের শব্দে পেছনে তাকায় সে। তাকিয়ে দেখতে পায় এক অষ্টাদশী কন্যা, যার পরনে লাল পাড়ের সাদা এক ফালি শাড়ি, গ্রাম বাংলার বাঙালি ভঙ্গিতে পরা। শাড়ির আঁচলটা কাত ছুঁয়ে নিচে নেমে মাটিতে গিয়ে ঠেকেছে, যেন কোনো নীরব অভিমানের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে সে। প্রশ্নের উত্তর না পাওয়া আগ পর্যন্ত না সরার জেদ। চুলগুলো হাঁটু ছুঁয়েছে, হাতের ইশারায় তাকে প্রশ্ন করছে। রমণীর হাত নাড়ানো দেখে আবার বুঝতে পেরেছে রমণীটি তাকে কি বোঝাতে চাচ্ছে, কিন্তু এতে আবার ভীষণ বিরক্ত হলো। বিরক্তিতে মুখ কুঁচকে বলে উঠল, আজকে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই তোর সব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি একটু আগ্রহী নই। আবার তার শরীরে তার পছন্দের সুগন্ধি দিতে দিতে আবারও বলে উঠল, আর তুই তো জানিস আমার উত্তর কি হবে। তারপরও কেন বেহায়াদের মতো বারবার একই প্রশ্ন নিয়ে আমার সামনে আসিস বলতো? কথাটি বলে আবরার কথার পাশ কাটিয়ে তার রুম থেকে চলে গেল। আর কথা তাকিয়ে রইল আবরারের চলে যাওয়ার পথের দিকে, যার জন্য কথার মনটা সর্বক্ষণ পুড়ে, যার একটু ভালোবাসা পাওয়ার লোভে বারবার বেহায়াদের মতো ছুটে আসে। গ্রামের নাম বালাগঞ্জ। গ্রামটি সিলেট শহরে অবস্থিত। এই গ্রামের জমিদার জাফর আলী খান। জাফর আলী তার জমিদারের পাশাপাশি খুবই বড় ব্যবসায়ী। তার ব্যবসা দেশ বিদেশে ছড়িয়ে আছে, আর এই ব্যবসা দেখাশোনা করেন তার 3 পুত্র। জাফর আলী খানের 3 পুত্র ও 1 কন্যা। বড় পুত্রের নাম রওশন আলী খান, তার 2 ছেলে। বড় ছেলের নাম আবরার খান, সে 6 মাস হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে, আর দেশে এসেই রাজনীতিতে যোগ দিয়েছে। ছোট ছেলের নাম আরিয়ান খান, সে এবার ডাক্তারির শেষ বর্ষে। জাফর আলী খানের মেজ ছেলে আশরাফ আলী খান, তার 2 ছেলে। বড় ছেলের নাম আহান খান, সে তার বাবা চাচাদের সাথে ব্যবসায় দেখাশোনা করে। আর ছোট ছেলে ইমন খান, সে এবার কলেজে উঠেছে। জাফর আলী খানের 3য় ছেলের নাম ইলিয়াস আলী খান, তার 1 ছেলে 1 মেয়ে। ছোট ছেলে সাহিল খান, সে এবার কলেজে উঠেছে। আর বড় মেয়ের নাম মাহদিবা খান কথা, সে এবার এইচএসসি দিয়েছে। জাফর আলী খানের ছোট মেয়ের নাম আসমা আলী খান, তার স্বামীও একজন বড় ব্যবসায়ী। তার 2 মেয়ে। বড় মেয়ের নাম তাহমিনা খান বৃষ্টি, সেও এবার এইচএসসি দিয়েছে। আর ছোট মেয়ের নাম মাহিবা খান, সে এবার ক্লাস 10-এ পড়ে। চলুন গল্পে ফেরা যাক। সকাল 8টা। খানবাড়ির নিয়ম সকাল 8টার মধ্যে সকালের খাবার টেবিলে উপস্থিত থাকতে হবে। সেই নিয়ম অনুযায়ী খানবাড়ির ছোট বড় সকলে যথাসময় খাবার টেবিলে উপস্থিত হয়েছে, আর তাদের খাবার পরিবেশন করছে খানবাড়ির 3 গিন্নি। জাফর আলী খান খেয়াল করলেন খাবার টেবিলে সকলে উপস্থিত শুধুমাত্র একজন ছাড়া, আর সে হলো কথা। জাফর আলী খান কিছুটা গম্ভীর কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, সবাই খাবার টেবিলে উপস্থিত, কিন্তু আমার কথা মনি কোথায়? কথার নাম শুনে 4 জন ছাড়া বাকি সবাই বিরক্তিতে মুখ কুঁচকে নিল। আর সেই 5 জন হলো আরিয়ান খান, ইমন খান, আহান খান, সাহিল খান। আর তাদের ছাড়া সবাই মুখ কুঁচকে নিল। আর তাদের সবার মাঝে একজন নির্বিকারভাবে খাবার খেয়ে চলছিল, আর সে হলো আবরার খান।
জাফর আলী খানের কথা শুনে বাড়ির মেজগিন্নি সালমা খান মুখ কুঁচকে বলে উঠল, আপনার কথা মনির খবর আমরা জানবো কিভাবে? সারাদিন তো আপনার কথা মনির টিকিটাও খুঁজে পাওয়া যায় না। দেখেন গিয়ে কোথায় না কোথায় আছে। জাফর আলী খান সালমা খানের কথা শুনে বেশ গম্ভীর ভাব নিয়ে তার দিকে তাকালো আর বলল, সালমা, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার কথা হচ্ছে মনির নামে কোনো বাজে কথা বরদাস্ত করব না। তাই এসব ফালতু কথা বাদ দিয়ে মনিকে ডেকে নিয়ে আসো। সালমা খান আর কিছু বলতে নিবে তার আগেই সাহিল বলে উঠল, আমি গিয়ে আপুকে ডেকে আনছি। কথাটা বলার সাথে সাথেই সে কথার রুমের দিকে চলে গেল আর তার যাওয়ার দিকে তার মা রেগে তাকিয়ে রইল। জমিদার বাড়িটা দোতলার নিচতলায় বাড়ির বড়রা আর উপরতলায় বাড়ির সকল ছোটরা থাকে। কথার রুমের করিডোরের একেবারে শেষের প্রান্তে। কথা তার রুমে লাগানো বারান্দায় একটা টুলে বসে তার পছন্দের ক্যানভাসের রং তুলি দিয়ে মন দিয়ে কি যেন এঁকে যাচ্ছে। পরনে তার কালো রঙের সুতির শাড়ি বাঙালিভাবে পরা, শাড়ির আঁচলটা মেঝেতে গিয়ে ঠেকেছে, মাথার লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে। ফর্সা গায়ের শাড়িটি বেশ মানিয়েছে। সৃষ্টিকর্তা কথাকে বেশ সুনিপুণভাবে গড়ে তুলেছেন। কথার গোলগাল মুখ, ঠোঁটের কোণে কালো কুচকুচে ছোট্ট একটি তিল, যেন কেউ প্রথম দেখাতে তার প্রেমে পড়তে বাধ্য। কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু একসাথে দেয় না, তেমন কথা কেউ দেয়নি। কথার নাম কথা হলেও কথা বিহীন সে জন্ম নিয়েছে। জন্মের পর থেকেই সে কথা বলতে পারে না। অনেকে বলে এটা নাকি তার মায়ের পাপের কারণে হয়েছে, মায়ের পাপের সাজা সে পেয়েছে, কিন্তু কথা এটা বিশ্বাস করে না। সাহিল কথার রুমে এসে দেখে কথা তার রুমে নেই। কথাকে খুঁজতে বারান্দায় এসে দেখলো কথা আপন মনে তার ক্যানভাসে কিছু একটা এঁকে চলছে। সাহিল কথার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলো, এবার কি আঁকছো আপু? হঠাৎ করে কারো আওয়াজ শুনে কথা কিছুটা ভয় পেয়ে গেল। তারপর পাশ ফিরে দেখতে পেল তার ছোট ভাই সাহিল। তখন সে সাহিলকে মুস্কি একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে বুঝালো, এটা অতি গোপন জিনিস, যেদিন আঁকাটা সম্পূর্ণ হবে সেদিন দেখাবো। সাহিল তার বোনের ইশারা বুঝতে পেরে হেসে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আঁকা সম্পূর্ণ হলে আমাকে প্রথমে দেখাবে বলে দিলাম। কথা মুস্কি হেসে মাথা নাড়িয়ে সাহিলের কথায় সায় দেয়। তখনই সাহিল বলে উঠল, উফ আপু, আমি যেই কাজের জন্য আসলাম তাই তো ভুলে গেছি। শোনো, দাদু আমাকে নিচে খাবার খেতে যেতে বলেছে, এখন তাড়াতাড়ি আসো তো আমার সাথে। কথা ইশারায় সাহিলকে বুঝালো। ইস, আমি তো একদমই ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে চলো। আহিল কথার ইশারা বুঝতে পারল। তারপর কথা আর সাহিল দুজনেই খাবার টেবিলের উদ্দেশ্যে চলে গেল। কিন্তু খাবার টেবিলের কাছে গিয়ে যা শুনতে পেল তাতে তার মন ভীষণভাবে আঘাত আনল। সে শুনতে পেল, বাবা, আমি বুঝি না ওই মহিলার মেয়ের জন্য আপনার এত দরদ কিসের? কই আর নাতি নাতনিদের জন্য তো আপনার এত দরদ দেখি না। যে মহিলাটা বিয়ের 1 মাস পর পর পুরুষের সাথে পালিয়ে গিয়ে 9 মাস পর একটা বাচ্চা নিয়ে এসে আপনাকে ধরিয়ে দিল, আর আপনিও তা মেনে নিলেন, আর কোনো কিছু না ভেবে ওই মেয়েকে আমার ছোট ভাইয়ের মেয়ে বানিয়ে দিলেন। দুঃখিত বাবা, কিন্তু আপনার মতো এত দয়ালু না। আমরা আপনার মতো এত দয়ালু না। কথাকে দেখলে ওর মাকে মনে পড়ে যায়। ও হুবহু ওর মায়ের মতো দেখতে হয়েছে। ওর মায়ের কারণে আমার ছোট ভাইটা কম কষ্ট পায়নি বাবা। কথা সাহিলের সাথে খাবার টেবিলের সামনে আসতেই বড় বাবার মুখ থেকে এমন কথা শুনে কথা সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এমন না যে সে এই কথাগুলো আজকে নতুন শুনছে, জন্মের পর থেকেই সেই এই কথাগুলো শুনে আসছে আর এতেই সে অভ্যস্ত। কিন্তু তবুও এখনও এসব কথা শুনতে নিজেকে আর ঠিক রাখতে পারে না। জাফর আলী রেগে রওশন আলী খানকে কিছু বলতে নিবে তার আগেই সে দেখতে পেল কথা কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারল কথা রওশন আলীর সমস্ত কথা শুনে নিচ্ছে। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর রওশন আলী তিক্ত কথার পরিপ্রেক্ষিতে জবাব না দিয়ে নরম গলায় কথার উদ্দেশ্যে বলে উঠল, আরে কথা, মনি যে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? দাদু ভাই, এখানে আসো, আমার পাশে এসে বসো।
কথা ধীর পায়ে হেঁটে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো। সে মাথা নিচু অবস্থায় বুঝতে পারছে যে উপস্থিত প্রায় সকলে বিরক্তির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু এটা তার কাছে নিত্যদিনের ব্যাপার। তাই চুপচাপ জাফর আলী খানের পাশের চেয়ারে গিয়ে বসলো। ও বসার পরই জাফর আলী খান বাড়ির ছোট গিন্নি মরিয়ম খানকে চোখ দিয়ে আদেশ করলেন কথাকে খাবার দেওয়ার জন্য। মরিয়ম খানও বিরক্তি নিয়ে কথাকে খাবার পরিবেশন করলো। জাফর আলী খান এবার বেশ স্নেহের সাথে কথার মাথায় হাত বুলালো। জাফর আলীর স্পর্শ পেয়ে কথা মাথা তুলে তাকালো আর একটা মিথ্যা হাসি দিল। জাফর আলী খানও শেষে কথাকে ইশারা করলো খাবার খাওয়ার জন্য। কথাও তার দাদু ভাইয়ের আদেশ অনুযায়ী খাবার খাওয়া শুরু করলো। এরপর খাবার টেবিলে তেমন কোনো কিছু নিয়ে আলোচনা হলো না, কারণ জাফর আলী খান খাবারের সময় অযথা কথা পছন্দ করে না। সকাল 10টা, আবরার মাত্র পার্টি অফিসে এসে পৌঁছালো। আর তখনই তার পিএ, কথাকথিত আবরারের ডান হাতও বলা যায়, মোর্শেদ বলল যে আবরারের জন্য সকলে মিটিং রুমে অপেক্ষা করছে। আবরার একটা লম্বা শ্বাস ফেলে হেঁটে চলল মিটিং রুমের উদ্দেশ্যে। সে জানে সেখানে এমন এক মানুষের দেখা পাবে যাকে সে পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা করে। আবরার মিটিং রুমে পৌঁছাতেই দেখতে পেল সেখানে বিপক্ষ দলের লোকজন আর মন্ত্রী জাফর ইকবাল উপস্থিত। আর তার সাথে সেই লোকটাও উপস্থিত, যে লোকটা আবরারের দু চোখের বিষ। আবরার মিটিং রুমে প্রবেশ করে জাফর ইকবালের সাথে হ্যান্ডশেক করে তার জন্য নির্ধারিত স্থানে গিয়ে বসলো। আবরার বসতেই মিটিং শুরু হলো। জাফর ইকবাল একবার সবার উদ্দেশ্যে বলে উঠল, আজকের মিটিংটা শুরু করার পূর্বেই আমি কিছু কথা তোমাদের দুজনকেই বলতে চাই। আবার তুমি যেমন আমার সবচেয়ে পছন্দের একজন মানুষ, তেমনি আয়াজ তুমিও। তাই আজ তোমাদের দুজনের উদ্দেশ্যেই আমি কিছু কথা বলবো, আর আমার বিশ্বাস তোমরা আমার কথার মূল্যায়ন করবে। আয়াস হলো আবরারের বিপক্ষ দল। আবার এও বলা চলে যে যেই লোকটাকে আবরার ফায়াজ খান সব থেকে বেশি ঘৃণা করে সেই ব্যক্তিটি হলো আয়াজ চৌধুরী। আয়াজ চৌধুরী আর আবরারের আরও একটি পরিচয় রয়েছে, তা না হয় পরে জানা যাবে। জাফর ইকবাল এবার বেশ গম্ভীর সুরেই বলে উঠল, আমি জানি তোমাদের মধ্যে নিজস্ব কিছু ঝামেলা আছে, কিন্তু আমি চাচ্ছি না তোমরা তা রাজনীতির মধ্যে মিলিয়ে নাও। রাজনীতি আলাদা, নিজস্ব মামলা আলাদা। তাই আমি তোমাদের আগেই বলে রাখছি, এবার নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়। আমি এবার তোমাদের দুজনেরই নমিনেশন জমা দিয়েছি, তাই তোমরা অতি নিষ্ঠার সাথে তোমাদের ভোটের কার্যক্রম চালিয়ে যাও। এটা মনে রেখো, আমি সততা নিয়ে কাজ করি, আর আমি চাইবো তোমরাও সততার সাথে এবার নির্বাচনে অংশগ্রহণ নাও। আমি হয়তোবা তোমাদেরকে আমার কথাগুলো বুঝতে পেরেছি। লম্বা সময় ধরে কথা বলে জাফর ইকবাল থামলেন। আবরার জাফর ইকবালকে কিছু বলতে নিবে তার আগেই আয়াজ চৌধুরী বলে উঠল, আপনার মতের সাথে আমিও সম্পূর্ণ একমত। আমি আপনার কথাগুলো যথাযথ পালন করার চেষ্টা করব, কিন্তু আমার বিপক্ষ দলকে দিয়ে আমার কোনো বিশ্বাস নেই। তাই আপনাকে একটা কথা আগেই ক্লিয়ার করে দিচ্ছি, বিপক্ষ দল আমার পথে বাধা হয়ে দাঁড়ালে আমি কিন্তু ছেড়ে দিব না। আয়াজ চৌধুরীর কথা শুনে আবরারের রাগে কপালের শিরা ফুলে উঠেছে। আবরার যখন খুব বেশি রেগে যায় তখনই তার কপালের শিরা ফুলে ওঠে। এখনও ঠিক তাই হচ্ছে, কিন্তু সে চাচ্ছে না এই সময় তার রাগ প্রকাশ করতে। এত কষ্টের পর তার কাঙ্ক্ষিত জিনিসটি সে পেতে যাচ্ছে, এত সহজে তো এটা হারাতে দিতে পারে না। তাই চুপচাপ মাথা ঠান্ডা রেখে বলে উঠল, জাফর ইকবাল ভাই, আপনি আমাকে চেনেন 2 বছর হতে চলল, তাই আমার সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা আছে। আপনি আমার দিক থেকে একদম নিশ্চিন্ত থাকুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাও তোমাদের নমিনেশনের ডকুমেন্ট। আর 1 মাস পর ভোট, তাই কাল থেকেই ভোটের প্রচারে লেগে পড়ো। আর আজ আমি উঠি, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। এই বলে জাফর ইকবাল আবরার আর আয়াজ চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবরার রুম থেকে বের হতে নেবে, আর তখনই আয়াজ চৌধুরী পেছন থেকে তাচ্ছিল্য সুরে বলে উঠল, তা আবরার ফায়াজ খান, আপনার সেই মূল্যবান মানুষটা কেমন আছে, যার জন্য সুদূর প্রদেশ থেকে এখানে ছুটে এসেছেন?
ভালো কথা, কিন্তু এই আয়াজ চৌধুরীর হাত থেকে তাকে কতদিন বাঁচিয়ে রাখবেন? আপনার সেই পাখিকে একদিন না একদিন এই আয়াজ চৌধুরীর হাতেই আটকা পড়তে হবে। আয়া চৌধুরীর কথা শুনে আবরার রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। রাগে তার ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। আবরারের ডান হাত মোর্শেদ তো ভয়ে কাঁপছে, আয়াজের ভয়ে। না না, আবরার রাগের বশে আয়াজ চৌধুরীর জান কবজ করবে সেই ভয়ে। কিন্তু মোর্শেদকে অবাক করে দিয়ে আবরার বেশ ঠান্ডা স্বরে আয়াজ চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, স্বপ্ন দেখা ভালো, কিন্তু তার নিজের যোগ্যতা অনুযায়ী। আর এটাও মনে রাখিস, আমি কিন্তু সেই 10 বছর আগের আবরারই আছে, একটুও বদলায়নি। তাই নিজের সীমানার মধ্যেই থাক। পুরনো আবরারকে আবার জাগ্রত করিস না, নাহলে এবার তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। কথাগুলো বলে আবরার রুম থেকে চলে গেল, আর তার পেছন মোর্শেদও চলে গেল। আর আয়াত চৌধুরী আবরারের চলে যাওয়ার দিকে একটা বাঁকা হাসি দিল, যেই হাসির মানে একমাত্র সেই জানে। অন্যদিকে কথা তার রুমের বারান্দায় বসে আবারও তার ক্যানভাসের রং দিয়ে তার মনের আবেগ আঁকছে। আর তখনই সে কারো কণ্ঠে গান শুনতে পেল। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামে জপে। একটু আড়াল হলে কেন মনের খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। একা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কি আছে বলো। একা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কি আছে বলো। কথা গানটা শুনতে পেয়ে বুঝতে পারলো কে গানটা গেয়েছে, কিন্তু তাতে সে কোনো ভাবান্তর দেখালো না। আপন মনে সে তার কাজ করতে লাগলো। আর সেই গান গাওয়া ব্যক্তিটি মায়ার বারান্দার দোলনায় পা ঝুলিয়ে বসে বলে উঠল, আমার প্রেমে সারা নাই বাদিস, অন্তত আমার উপস্থিতি উপেক্ষা করিস না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোর আমাকে করা উপেক্ষাটা আমি সহ্য করতে পারি না। মনটা বড্ড পুড়ে আমার। কথা বলা শেষ করতেই কথা লোকটার দিকে চোখ উঠিয়ে তাকায়। লোকটা হলো রওশন আলীর ছোট ছেলে আরিয়ান খান, সম্পর্কে কথার চাচাতো ভাই। কথা আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে হাতের ইশারায় তাকে বোঝালো, আজকে আপনার মেডিকেলে ক্লাস নেই, এভাবে ক্লাস ফাঁকি দিলে তো শেষে গিয়ে হাতুড়ি ডাক্তার হবেন। আরিয়ান কথার ইশারাগুলো বুঝতে পেরে মুচকি হাসলো আর বলল, জি না ম্যাম, আজকে আমার ক্লাস ছিল না। একটা না 1 সপ্তাহ ইন্টার্নি করার পর আজকে ছুটি পেয়েছি। আর তুই চিন্তা করিস না, আমি একজন উন্নত মানের ডাক্তারই হব। যদি হাতুড়ি ডাক্তার হই তাহলে দাদু তো আর তোকে আমার কাছে দেবে না, বুঝলি। কথা আরিয়ানের কথাগুলো শুনে মুখ ভেঙ্গিয়ে হাতের ইশারায় বোঝালো, ইস, মনে কি রং, দাদুর বইয়েই গেছে। আমাকে আপনার কাছে দিতে জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিন, এটা কখনোই হওয়ার নয়। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে এবার বেশ মলিন কণ্ঠে বলে উঠল, আচ্ছা কথা, তোর প্রতি আমার এই অগাধ ভালোবাসা তোর চোখে পড়ে না কেন? আমি এমন কি করব যার ফলে তুই আমাকে ভালোবাসবি? কথা আরিয়ানের কথা শুনে কিছুক্ষণ মাথা নিচু করে চুপ থাকলো। তারপর আবার হাতের ইশারায় আরিয়ানকে বোঝালো, যে যাকে ভালোবাসে তাকে তার কাছেই যাওয়া উচিত। আপনাকে ভালোবাসার মানুষ আছে আরিয়ান ভাইয়া, যে মানুষটা অধীর আগ্রহে আপনার মুখে ভালোবাসি শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। আপনার উচিত তার কাছেই যাওয়া। আমার কাছে আপনি কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না, আর না আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো। আরিয়ান জানতো কথা এটাই বলবে। মুখে একটা মলিন হাসি ঝুলিয়ে আরিয়ান কথার উদ্দেশ্যে বলে উঠল, আমার একটাই মন কথা, যার পুরোটা জুড়ে শুধু আর শুধুমাত্র আমার কথা রানীর বসবাস। সেখানে আমি অন্য কাউকে জায়গা দিব? আমি আবার এতটা উদার মনের না কথা। আর আরেকটা কথা তোকে আজকে বলে রাখি, তুই আমার ভালোবাসা যতবার প্রত্যাখ্যান করবি আমি ঠিক ততবারই আমার ভালোবাসা নিয়ে তোর সামনে হাজির হব। কিন্তু কখনো তৃতীয় ব্যক্তির জন্য আমার কাছে কোনো অনুরোধ বা আদেশ যাই বলিস না কেন নিয়ে আসবি না। তোর প্রত্যাখ্যান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি
তৃতীয় ব্যক্তিকে আমি সহ্য করতে পারবো না, এটা মনে রাখিস। আরিয়ান কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। আর কথা আরিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। যে যাকে ভালোবাসে তাকে আপন করে পায় না কেন? এটাই কি পৃথিবীর নিয়ম? কি এমন হতো যদি সবাই সবার ভালোবাসার মানুষটাকে পেয়ে যেত? এগুলো ভেবে কথা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার তার ক্যানভাসে মনোযোগ দিল। অন্যদিকে ভাই, আয়াজ চৌধুরী কিন্তু এখন বসে থাকবে না। সে কিন্তু এবার আমাদের চারদিক থেকে আক্রমণ করার চেষ্টা করবে। আর ওর সবচেয়ে বড় টার্গেট হবে আপনার দুর্বলতা, আপনার প্রেয়সী। শহর থেকে বেশ দূরে কোলাহল মুক্ত পরিবেশে আবরার ড্রাইভ করে এসেছে, কারণ এই মুহূর্তে তার মাথা ঠান্ডা করা খুবই জরুরি। না হলে এত বড় খেলায় ভুল হয়ে যাবে। আবরারের সাথে মোর্শেদও এসেছে। তারা এতক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়েছিল। আর তখনই মোর্শেদ আবরারের উদ্দেশ্যে কথাগুলো বলে ওঠে। আবরার এতক্ষণ নদীর দিকে একধানে তাকিয়েছিল। মোর্শেদের কথা শুনেও সে নদীর দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলে উঠল, আচ্ছা মোর্শেদ, নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করা কি খুবই জঘন্যতম কাজ হয়ে যাবে? মোর্শেদ আবরারের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করল। বুঝতে পারলাম না ভাই, কি বলতে চাচ্ছেন? আবরার আগের মতোই বলে উঠল, এই যে তুমি বললে আয়াজ এবার আমাকে দুর্বল করতে আমার দুর্বলতা আমার প্রেয়সীর দিকে হাত বাড়াবে। এখন আমি যদি আমার প্রেয়সীকে বাঁচাতে অন্য কাউকে কাজে লাগিয়ে এমন কিছু করি যা করার ফলে আমার প্রেয়সী বেঁচে যাবে, কিন্তু ওই মানুষটার ক্ষতি হতে পারে, এই কাজটা কি সঠিক হবে? মোর্শেদ হয়তো এবার আবরারের কথার মানে বুঝতে পেরেছে, তাই সে বলে উঠল, আপনি অন্য মানুষ বলতে কাকে বোঝাতে চাইছেন ভাই? আবরার এবার মোর্শেদের দিকে তাকে মুস্কি হেসে বলে, তা অবশ্য ক্রমশ প্রকাশ্য মোর্শেদ সঠিক সময়ে সব জানতে পারবে। এরপর আবারও নদীর দিকে তাকে শান্ত কণ্ঠে বলে উঠল, আমার জীবনে দুটো জিনিস খুব দামি মোর্শেদ, এক হলো এই রাজনীতি, আর এক হলো আমার প্রেয়সী। এই দুজনের জন্য আমি সব করতে পারি, সব। এতে কার ভালো হলো আর কার খারাপ হলো সেটা আমার দেখার বিষয় না। মোর্শেদ এবার আবরারের দিকে তাকিয়ে বলল, আপনি যাই করবেন তাতেই আমি আপনার সাথে আছি ভাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার জন্য আমি সব করে যাব। আবরার মোর্শেদের কথা শুনে কিছু না বলে শুধু মুস্কি হাসল। দুপুর 1টা, কথা মাত্র গোসল সেরে বাহির হলো। পরনে তার আগের মতোই লাল পাড়ের সাদা শাড়ি। সাদা রংটা তার প্রিয় মানুষের খুবই পছন্দের একটা রং, তাই তো সেই ছোট থেকে এই রঙই নিজেকে রাঙিয়েছে। শাড়িটা সে সব সময় বাঙালিভাবে পরে, এই যে এখনও তেমনিভাবে পরে আছে। কানে ছোট্ট একটা ঝুমকো, দু হাতে দুটি চিকন বালা। কথা জানে না বালা দুটি কার। তার দাদু তার 15তম জন্মদিনে তাকে এই বালা দুটো দিয়ে বলেছে এটা কারো আমানত, তাই কথা যেন এটা খুবই যত্ন করে তার কাছে রাখে। কথা তার দাদুকে জিজ্ঞাসা করেছিল এটা কার আমানত, কিন্তু তার দাদু তাকে কোনো উত্তর দেয়নি। সকালে রওশন আলী তিক্ত কথাগুলো শুনে সে ঠিক মতো কিছু খেতে পারেনি। কিভাবে খেত, যেখানে এতগুলো মানুষের চোখের বিষ হিসেবে সে সেখানে ছিল? তাই তো তখন অল্প কিছু খেয়ে চলে এসেছিল, কিন্তু এখন তার ভীষণ ক্ষুধা লেগেছে। তাই ভাবছে সকলের আগেই সে খাবার খেয়ে নেবে, না হলে খাবার সময় কে আবার কি বলে ফেলে তার ঠিক নেই। পরে দেখা যাবে তার আর খাওয়াই হবে না। যেই ভাবা সেই কাজ। কথা দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরে চলে এলো। সে জানে এই সময় রান্নাঘরে কেউ থাকবে না, কারণ এই সময় বাড়ির গিন্নিরা গোসল করে নামাজ পড়ে, তাই এখন কারো আসার সম্ভাবনা নেই বললেই চলে। কথা এই সুযোগে তার জন্য খাবারের থালা সাজালো আর রান্নাঘরের একটা মোড়া পেতে বসে পড়ল খাবার খেতে। কিন্তু কথার ভাগ্য বরাবরই সব দিক থেকে খারাপ, তাই তো সে যেই না 2 লোকমা ভাত মুখে দিয়েছে অমনি বাড়ির মেজগিন্নি রান্নাঘরে প্রবেশ করেছে। আর কথাকে খেতে দেখে সে বেশ তাচ্ছিল্যের সুরেই বলে উঠল, বাবা, এখন দেখি তুই চুরি করা শেখা গেছিস রে কথা। ও, আমি এবার কাকে কি বলছি? তোর মাও তো এমনই ছিল, যেমন মা তার তেমনই মেয়ে। খা খা, ভালো করে খা।
কথাগুলো বলে বাড়ির মেজগিন্নি রান্নাঘর থেকে চলে গেল, কিন্তু তার তিক্ত কথাগুলো দিয়ে কথার মনকে ছিন্নভিন্ন করে দিয়ে গেল। কথা একটা লোকমা মুখের সামনে নিয়েছিল মুখে দেওয়ার জন্য, ঠিক তখনই বাড়ির মেজগিন্নি কথাকে এগুলো বলে যায়। আচ্ছা, এত তিক্ত বাণী শোনার পরও খাবার আর পেটে যাবে? একটুও যাবে না। কথারও যায়নি, তাই তো খাবারটা এক পাশে রেখে বেসিনে হাত ধুয়ে ধীর পায়ে চলে গেল তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে দরজায় ঘেঁষে বসে পড়ল। দু হাঁটু ভাঁজ করে মাথা হাঁটুর উপরে রাখলো, আর অমনি তার চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। কি একটা জীবন, তাই না, যেখানে সে চিৎকার করে কান্না করতে পারে না। সৃষ্টিকর্তা তাকে যে ওই ক্ষমতাটুকু দেয়নি, তাই তো নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে সে। কথা মাঝে মাঝে ভাবে কার জন্য সে এই দুনিয়াতে বেঁচে আছে। আশেপাশে তাকালে তার কাউকেই চোখে পড়ে না। ও হ্যাঁ, আছে তো, তার দাদু আর তার ভাইয়ারা, কিন্তু তারাই বা কতদিন কথার জন্য করবে। কথার মাঝে মাঝে মনে চায় এই বিশাল পৃথিবীতে দূরে কোথাও হারিয়ে যেতে। জন্মের পর নিজের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, এরপর এ বাসায় আসার পর দাদু আর ভাইয়ারা ছাড়া কেউ তাকে সহ্য করতে পারে না, এমনকি নিজের বাবাও না। যে যেভাবে পারে কথা শুনিয়ে যায়, তাদের প্রত্যেকটা কথা তার মনে তীরের মতো বিধে। কিন্তু সে তার মনের এই আহাজারি কাকে শোনাবে? কে আছে? না, কেউই নেই। কথার এইসব ভেবেই যাচ্ছিল, আর তখনই তার রুমের দরজায় কেউ বাড়ি দেয়। কথা বুঝতে পারে না এখন কে আসবে, তাই সে চোখ ভালো করে মুছে নিজেকে ঠিক করে দরজা খুলে দিল। দরজা খুলে কথা যা দেখতে পায় তাতে সে মোটেও অবাক হয় না, কারণ এটা প্রায়ই হয়ে থাকে। কথার সামনে ভাতের থালা হাতে নিয়ে আরিয়ান দাঁড়িয়ে আছে, ঠোঁটে তার মুচকি হাসি। আরিয়ানকে দেখে কথা একটু অবাক হলো না, কারণ যখনই কথা এভাবে খাবার ছেড়ে উঠে আসে তখনই আরিয়ান কোনো না কোনোভাবে জেনে যায় আর খাবার নিয়ে কথার কাছে আসে আর নিজ হাতে কথাকে খাইয়ে দেয়। কথা আরিয়ানকে দেখে খাটে গিয়ে অপর পাশে ফিরে বসে থাকে। আরিয়ান ধীর পায়ে কথার পাশে গিয়ে বসে। আরিয়ানের উপস্থিতি বুঝতে পেরে কথা মাথা নিচু করে রাখে। সে চায় না আরিয়ান তার কান্না দেখুক, সে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। আর ওইদিকে আরিয়ান কথার মুখ দেখেই বুঝতে পারে তার ছোট প্রেয়সী কান্না করে করে চোখ ফুলিয়ে ফেলেছে। কান্নার কারণে ফর্সা চেহারা লাল হয়ে আছে। আরিয়ান ফ্লোরে হাঁটু গেড়ে কথার মুখোমুখি বসে। কথা আরিয়ানকে মুখোমুখি দেখতে পেয়ে নিজের চেহারা অপর পাশে নিয়ে নেয়। কথার এভাবে নিজের চেহারা লুকাতে দেখে আরিয়ান মৃদু হাসে। সে জানে কথা কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না, তাই তো এমন লুকোচুরি খেলছে আরিয়ানের সাথে। আরিয়ান এবার ধীরভাবে নরম গলায় বলে ওঠে, কথা রানী। এত স্নিগ্ধ কণ্ঠ, এত আবেগ মাখা ডাক, এই ডাককে কি উপেক্ষা করা যায়? একদমই যায় না। কথাও এই ডাক উপেক্ষা করতে পারল না। কথা ধীরে ধীরে নিজের মুখটা সোজা করে আরিয়ানের মুখোমুখি হলো, কিন্তু মাথা নিচু করেই রাখলো। আরিয়ান এবার আরো নরম গলায় বলে উঠল, ক্ষুধা লাগেনি? পেটে তীব্র ক্ষুধা থাকা সত্ত্বেও কথা মাথা নাড়িয়ে বোঝালো তার ক্ষুধা লাগেনি। কিন্তু আরিয়ান তো জানে তার প্রেয়সীর মনের খবর। সকালেও অল্প কিছু খেয়েছিল কথা, সেই দিকেও নজর ছিল আরিয়ানের। সে তখনও খাবার নিয়ে আসতো, কিন্তু তখন কিছু একটা ভেবে আসেনি। একটু আগে তার বন্ধু ফোন করেছিল, তাই সে কথা বলতে বলতে ফ্রিজ থেকে পানি আনতে গিয়েছিল, আর তখনই তার মেজো মার কথাগুলো শুনতে পায়। আরিয়ান চাইলে তখনই তার মেজোমাকে কথার হয়ে জবাব দিতে পারত, কিন্তু এটা পড়ে গিয়ে কথার জন্য ঝামেলার সৃষ্টি করবে, তাই সে তখন সেখান থেকে সরে গিয়েছিল। কথা যখন খাবার না খেয়ে তার রুমে চলে যায়, তখনই আরিয়ান রান্নাঘরে গিয়ে কথার জন্য খাবার নিয়ে আসে। আরিয়ান এবার একটু হতাশ হওয়ার ভাব ধরে বলে উঠল, ও, তার মানে তোর ক্ষুধা লাগেনি? আমার কিন্তু প্রচুর ক্ষুধা পেয়েছে কথা রানী, তাই তো ভাবলাম তোর সাথে একসাথে বসে খাবার খাবো, কিন্তু কি আর করার, তোর তো ক্ষুধাই লাগেনি, আর আমিও একা একা খাবো না। কি আর করব, আমাকে এখন ক্ষুধার্তই থাকতে হবে।
এই বলে আরিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো সেখান থেকে চলে যাওয়ার জন্য। আর তখনই কথা আরিয়ানের হাত ধরলো। আরিয়ান জানতো কথা তাকে আটকাবে। আরিয়ানের মুখ প্রসারিত হাসিতে ফুটে উঠল। সে পেছনে ফিরে কথার দিকে তাকালো। কথা তখনও মাথা নিচু করে রেখেছিল। আরিয়ান গিয়ে কথার পাশে বসে খাবারের থালাটা হাতে নিল। এক লোকমা কথার মুখের সামনে ধরল। কথা একবার আরিয়ানের দিকে তাকিয়ে খাবারের লোকমাটা মুখে নিল। আরিয়ান আরও একবার মৃদু হাসলো। আরিয়ান কথাকে খাইয়ে যাচ্ছে আর কথাও কোনো কিছু না বলে শান্তভাবে খেয়ে যাচ্ছে। কথা জানতো আরিয়ান তাকে না খাইয়ে নিজেও খাবে না, তাই সে আর অমত না করে চুপচাপ খেয়ে যাচ্ছিল। কথার মাঝে মাঝে খুব আফসোস হয় আরিয়ান কথাকে যতটা যত্ন করে, যতটা ভালোবাসে, এই যত্ন আর ভালোবাসা সে আবরারের কাছ থেকে আশা করেছিল। কিন্তু আবরার কথার দিকে ফিরেও তাকায় না। কিন্তু তাই বলে কি আবরারের প্রতি তার ভালোবাসা কমে যাবে? একটুকু কমবে না, বরং প্রতিনিয়ত কথার মনে আবরারের প্রতি ভালোবাসা যেন বেড়েই চলছে। আর আরিয়ান সে জানে না তার জন্য তার প্রেয়সীর মনে কোনো ভালোবাসা জন্মাবে কি না, কিন্তু তাও সে হাল ছাড়েনি আর ছাড়বেও না। সে প্রতিনিয়ত তার ভালোবাসার নতুন নতুন রূপ নিয়ে হাজির হয় কথার সামনে। কথা তাকে ভালো না বাসুক, সে তো তার মন প্রাণ উজাড় করে কথাকে ভালোবাসে। দুজনের মনে ভিন্ন ভাবনা। এসব ভাবতে ভাবতে কথার খাওয়া শেষ হলো। খাওয়া শেষে আরিয়ান কথার মুখ মুছিয়ে দিয়ে উঠে যেতে নিলে কথা আরিয়ানের হাত ধরে তাকে আটকে দেয়। আরিয়ান কথার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞেস করে। কি? কথা আরিয়ানকে ইশারা করে বুঝায়। আমার খাওয়া তো শেষ হলো, এবার কিন্তু আপনিও গিয়ে খেয়ে নেবেন। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হাসলো। এই হাসিটা হলো তার প্রতি কথার এই ছোট্ট যত্নের। আরিয়ান মাথা নাড়িয়ে বলে উঠল, যথা আজ্ঞা কথা রানী। এই বলে আরিয়ান সেখান থেকে চলে গেল। আর কথা আরিয়ানের চলে যাওয়ার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল। শরীরটা তার বেশ ম্যাচম্যাচ করছে, তাই ভাবলো একটু ঘুমানো যাক। যেই ভাবা সেই কাজ। কথা খাটে শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। বাড়িটার নাম সুখনীর। ডুপ্লেক্স আকারের অফ হোয়াইট রঙের বাড়িটি। বাড়ির পাশে রয়েছে মাঝারি আকারের বাগান। বাগানে রয়েছে বিভিন্ন রকমের নানা ফল ও ফুলের গাছ। বাড়িটা সিলেট শহরের বালাগঞ্জ উপজেলার কিছুটা দূরে কালা পাহাড়ের গভীরে অবস্থিত। বাড়ির আশেপাশে বেশ গাছগাছালি রয়েছে। আবরার বাড়িটায় প্রবেশ করার সাথে সাথে হঠাৎই কেউ এসে তাকে জড়িয়ে ধরল। সন্ধ্যা 7টা। কথা নিজের রুমে বসে পড়াশোনা করছে। সামনে তার অ্যাডমিশন পরীক্ষা। কথার ইচ্ছে সে সিলেটে পড়াশোনা করবে, কারণ সিলেটেই যে তার প্রাণটা রয়েছে, যাকে একদিন না দেখলে বুকের ভেতর ভীষণ ব্যথা হয়। স্বপ্ন সে SUST এর ইংরেজি বিভাগে পড়বে, তাই তো সেই অনুযায়ী সে পুরো দমে পড়াশোনা করে যাচ্ছে। প্রতিদিনের মতো এখনও সে মন দিয়ে পড়াশোনা করছিল। আর তখনই কেউ কথার রুমের দরজায় টোকা দিল। কথা একটু বিরক্তই হলো, কারণ পড়া নিয়ে সে ভীষণ সংবেদনশীল। তাই পড়ার সময় কেউ বিরক্ত করলে কথার ভীষণ রাগ হয়। কথা মুখে একটু বিরক্ত নিয়ে দরজাটা খুলল, কিন্তু দরজা খুলে সে এমন কিছু দেখতে পেল যার ফলে তার বিরক্তি ভাবটা অবাকে পরিণত হলো। কথা হয়তো কখনোই ভাবেনি যে সে এমন কিছু দেখবে। কথার চোখ বড় বড় করে সামনের মানুষটির দিকে তাকিয়ে আছে। সে হয়তো প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেছে। কথার এইসব ভাবনার মাঝেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমাকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতর আসতে দিবি? কথার ধ্যান ভাঙল আবরারের গম্ভীর কণ্ঠে। কথা নিজেকে ধাতস্থ করে দরজা থেকে সরে দাঁড়িয়ে আবরারকে জায়গা করে দিল ঘরে প্রবেশ করার জন্য। আবরার ঘরে ঢুকে কথার খাটে পা ঝুলিয়ে বসল। কথা তখনও অবাকের রেশ কাটাতে পারছিল না। কথার এমন অবাক হওয়ারও বৈধতা আছে, কারণ যে আবরার সবসময় কথাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, সেই আবরারই কথার রুমে, শুধু রুমেই না, সে আবার কথার খাটেই পা ঝুলিয়ে বসে আছে। কথা অবাকের রেশ কাটানোর আগেই আবরার আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে আয়।
কথা আবরারের কথা শুনে ধীর পায়ে আবরারের সামনে এসে দাঁড়ালো। কথা আবরারের সামনে আসতেই আবরার কথাকে ইশারা করে তার পাশে বসার জন্য। কথা আবরারের এমন ব্যবহারে অবাকের উপর অবাক হচ্ছে। সে তার কাঁপা কাঁপা শরীর নিয়ে আবরারের পাশে কিছুটা দূরত্ব নিয়ে বসে পড়ল। কথা আবরারের পাশে মাথা নিচু করে বসে আছে, কিন্তু কথা মাথা নিচু করা অবস্থাতেও বুঝতে পারছে আবরার তার পাঞ্জাবির পকেট থেকে কিছু একটা বের করছে। আবরারের পরনে সাদা পাঞ্জাবি পাজামা, হাতে রোলেক্সের দামি ঘড়ি, আর সব সময়ের মতো গায়ে পাতলা কালো চাদর জড়ানো। আবরার কথাও বাহিরে গেলে এভাবেই যায়, এতে তাকে ভীষণ আকর্ষণীয় লাগে। আর আবরারের গায়ের সুগন্ধিটা কথার বেশ পছন্দের। তাই তো যখন আবরার বাড়িতে থাকে না তখনই কথা চুপি চুপি আবরারের রুমে গিয়ে তার সুগন্ধিটা নিজের গায়ে মাখে। এটাই সে আবরারের ঘ্রাণ পায়। কথার এসব ভাবনার মাঝেই আবরার বলে উঠল, আমাকে নিয়ে গবেষণা করা শেষ নাকি আরো বাকি আছে? আবরার এভাবে বলায় কথা বেশ লজ্জা পায়। লজ্জায় মাথা নিচু করে রাখে আর শাড়ির এক কোণা আঙ্গুল পেঁচানো শুরু করে। আবরার কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে থেকে কথার সামনে একটা বক্স ধরে। আবরার কথার সামনে এভাবে বক্স ধরাতে কথা প্রথমে বেশ অবাক হয়ে যায়। তার মনে হচ্ছে সে বোধহয় কোনো স্বপ্ন দেখছে। না মানে আবরার তাকে কিছু দিচ্ছে। এটাও কি সম্ভব? কথা বেশ অবাক ভঙ্গিতে আবরারের দিকে চোখ বড় বড় করে তাকায়। কথার এমন করে তাকানোতে আবরার হয়তো কিঞ্চিত হাসলো। হাসবেই তো, কথার এমন অবাক হওয়াই স্বাভাবিক। কথা বেশ তাড়াতাড়ি করে হাত দিয়ে ইশারা করে আবরারকে জিজ্ঞেস করলো, এটা আমার জন্য এনেছেন? সত্যি কি আছে এতে? আমার না কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে এসব। সত্যি করে বলুন না, এটা আমার। কথার ইশারা বুঝতে পেরে আবরার মৃদু হাসলো। কথা আবরারের হাসি দেখে আরেক দফা অবাক হলো। আচ্ছা, আজকে কি কথার অবাক হওয়ার দিন? আবরার এবার বেশ শান্ত কণ্ঠ বলে উঠল, হ্যাঁ, এটা তোর। দেখ তো পছন্দ হয় কিনা। কথা আবরারের কথা শুনে বেশ উৎফুল্ল হয়ে আবরারের হাত থেকে বক্সটা নিল। কথার মুখ থেকে যেন হাসি সরছেই না। সে বেশ আনন্দের সাথে বক্সটা খুলতে লাগলো। কথা বক্সটা খুলেই কথা দেখতে পেল বক্সে এক জোড়া পায়েল। পায়েলটা সাদার মধ্যে বেশ সুনিপুণভাবে কাজ করা। পায়েলে বেশ কিছু বল আকৃতির ঝুনঝুনি আছে। পায়েল দুটো বেশ চকচক করছে। মোট কথা পায়েল দুটো অসম্ভব সুন্দর। কথা পায়েল পরতে খুবই ভালোবাসে। তার কাছে অনেকগুলো পায়েলের জোড়া রয়েছে আর সে সব সময় পায়েল পরে থাকে। কথা হাসি মুখে আবরারের দিকে তাকালো আর হাতের ইশারায় তাকে জিজ্ঞেস করলো, এটা আমার? আপনি আপনি আমার জন্য এটা এনেছেন? আবরার কথার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, তোর জন্য এনেছে। আমি জানি তুই পায়েল পড়তে খুব ভালোবাসিস। আজকে ভোটের কাজে এক জায়গায় গিয়েছিলাম, তখন এক দোকানে এই পায়েলটা চোখে পড়লো। ভাবলাম তোর জন্য নিয়ে যাই। পছন্দ হয়েছে তোর? আবরারের কথা শুনে কথা তাড়াতাড়ি করে পায়েল দুটো নিজের পায়ে পড়ে বসা থেকে উঠে দাঁড়ালো আর ঘরের মধ্যে বাচ্চাদের মতো ঘোরাঘুরি শুরু করলো। পায়েলের আওয়াজ ঘরে বাড়ি খাচ্ছে। কথা বাচ্চাদের মতো লাফাচ্ছে আর তার সাথে সাথে পায়েলও ঝংকার তুলছে। আবরার কথার এইরকম আচরণ দেখে খুবই খুশি হয়। ছোট্ট বাচ্চাকে ললিপপ কিনে দিলে যেমন আনন্দ করে, কথাও ঠিক তেমনই আনন্দ করছে। আবরার এবার বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, পছন্দ হয়েছে তোর? হয়েছে হয়েছে, এত লাফালাফি করতে হবে না। পরে পা ভেঙে বসে থাকলে আর পায়েল পড়তে পারবি না। আবরারের কথা শুনে কথা শান্ত হয়ে দাঁড়িয়ে হাসি মুখে আবরারকে ইশারা করে বোঝায়, আপনাকে এতগুলো ধন্যবাদ আবরার ভাইয়া। জানেন এটা আমার জীবনের বেস্ট গিফট। আচ্ছা, আপনি আমাকে এত সুন্দর গিফট দিলেন, এর বিনিময়ে তো আপনাকেও আমার কিছু দেয়া প্রয়োজন, তাই না? আবরার কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে কথাকে বলে, না না, আমাকে কিচ্ছু দিতে হবে না। তুই পায়েল পেয়ে খুশি হয়েছিস। কিন্তু আবরারের কথা শুনে এবার কথার জেদ ধরলো সেও আবরারকে কিছু দিয়েই দিবে। অগত্যা আবরারও এক পর্যায়ে হার মেনে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর যেটা ইচ্ছে তুই সেটাই দে। আবরারের কথা শুনে কথার চোখ জোড়া চকচক করে উঠল।
এই দিনের অপেক্ষায় তো সে ছিল। সে আবরারের জন্য বিশেষ কিছু তৈরি করে রেখেছিল, কিন্তু কোনো দিন দিতে সাহস পায়নি। আবরার যদি তাকে উল্টো পাল্টা কিছু বলতো তখন, কিন্তু আজ যখন আবরার নিজে থেকে বলছে, তাহলে সে আজকে আবরারকে ওই জিনিসটা দেবে। কথা এক দৌড়ে বারান্দায় চলে গেল। আবরার ভ্রু কুঁচকে কথার যাওয়ার দিকে তাকালো। সে বুঝতে পারলো না কথা বারান্দায় কেন গেল। আবরারের ভাবনার মাঝেই কথা বারান্দা থেকে একটা পেন্টিং তার হাতে করে নিয়ে আসলো। পেন্টিংটা উল্টো পাশে করে রাখা ছিল বিধায় আবরার বুঝতে পারলো না এটা কিসের পেন্টিং। পেন্টিংটা নিয়ে কথা ধীর পায়ে আবরারের সামনে আসলো। আবরারের উচ্চতা 6 ফুট, বয়স তার এখন 30 চলছে। সেখানে কথা আবরারের থেকে বেশ ছোট। উচ্চতা এবং বয়স দিক থেকেই সে আবরারের থেকে ছোট। কথার উচ্চতা 5 ফিট আর তার বয়স 18 চলছে। কথা আবরারের সামনে এসে হাতের ইশারায় বলে উঠল, এই পেন্টিংটা আমি খুব যত্ন করে আপনার জন্য বানিয়েছিলাম। ভয়ে কখনো আপনাকে দিতে পারিনি, আজ দিচ্ছি। দয়া করে এটা ফিরিয়ে দেবেন না। দরকার হলে এটা আপনার রুমে লাগাবেন না, আলমারির এক কোণায় ফেলে রাখবেন, তাও এটা ফিরিয়ে দিয়েন না। আবরার কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বলল, ঠিক আছে, ফিরিয়ে দেবো না। এবার দেখা তুই কি পেন্টিং করেছিস। কথা বেশ উৎফুল্ল সহিত পেন্টিংটা আবরারকে দিল। আবরার কথার থেকে পেন্টিংটা নিয়ে নিজের দিকে ঘুরিয়ে যা দেখতে পেল তাতে সে ভীষণ অবাক হলো। কারণ পেন্টিংয়ে আবরারের ছবি আঁকা ছিল, কালো পাঞ্জাবি পায়জামা পরা। পাঞ্জাবির উপর আবার যেভাবে গায়ে পাতলা চাদর রাখে সেভাবেই কালো পাতলা চাদর জড়ানো। আবার একটা চেয়ারের উপর পা তুলে বসে আছে। মুখে তার সব সময় মতো গম্ভীরতা। পেন্টিংটা দেখে মনে হচ্ছে এ যেন বাস্তব চিত্র। আবরার কখনো ভাবেনি কথা এত সুন্দর করে আবরারের ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলবে। চিত্রটা বেশ প্রাণবন্ত। আবরারের ভাবনার মাঝেই কথা তার হাত দিয়ে ইশারা করে বুঝায়, কেমন হয়েছে পেন্টিংটা? নিশ্চয়ই অনেক বাজে হয়েছে, নিশ্চয়ই অনেক বাজে হয়েছে। জানেন, আমি অনেক চেষ্টা করেছি আরো সুন্দর করার, কিন্তু আচ্ছা আপনার কাছে কেমন লেগেছে? আবরার কথার ইশারা বুঝতে পেরে কথার দিকে তাকিয়ে বেশ শান্ত সুরেই বলে উঠল, আমাকে যে কেউ এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে তা আমি কখনো ভাবতেও পারিনি। পেন্টিংটা অনেক সুন্দর হয়েছে কথা, একদম আমার মনের মতো। আমি এটা আমার রুমের দেয়ালে ঝুলিয়ে রাখবো। আর তোকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। কথা আবরারের কথা শুনে বেশ আবেগী হয়ে উঠল। সে কখনো ভাবতেই পারেনি পেন্টিংটা আবরারের এত পছন্দ হবে। আজ যে তার কি পরিমাণ খুশি লাগছে সে তা বলে বুঝাতে পারবে না। কথার ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, আচ্ছা আমি এখন তাহলে যাই, তুই পড়াশোনা কর। এই বলে আবরার রুম থেকে চলে গেল। আর কথা তো পুরো রুম জুড়ে নাচছে। তার যে আজ কি আনন্দ লাগছে। কথার সাথে সাথে আবরারের দেওয়া পায়েলটাও ঝুমকার তুলছে পুরো রুম জুড়ে। কথার কিছু একটা মনে হতেই সে রুম থেকে বের হয়ে আরিয়ানের রুমের দিকে অগ্রসর হলো। এত খুশির খবর আরিয়ানকে না দিয়ে পারা যায়? একটুকু না। তাই কথা ছুটলো আরিয়ানের রুমে। আরিয়ানের রুমে এসে কথা দরজায় নক না করে ঢুকে যায়, কারণ আরিয়ান তাকে বলে রেখেছে যে আরিয়ানের রুমে ঢুকতে কথার কোনো অনুমতির প্রয়োজন নেই। সে যখন চায় তখনই আরিয়ানের রুমে আসতে পারে। কথা আরিয়ানের রুমে আসতেই সে দেখতে পেল আরিয়ান রুমে নেই, কিন্তু বারান্দা থেকে আরিয়ানের গিটারের আওয়াজ আসছে। আরিয়ান খুব ভালো গিটার বাজাতে পারে আর তার গানের গলাও খুব সুন্দর। কথা প্রায়ই আরিয়ানকে বলে যে আরিয়ান ডাক্তার না হয়ে গায়ক হলে বেশি ভালো হতো। কথা পা টিপে টিপে আরিয়ানের বারান্দার দিকে অগ্রসর হয়, আর তখনই সে শুনতে পায়, কিভাবে তোমাকে বুঝাবো কতটা ভালোবাসি মন, এখানে ওখানে তোমাকে খুঁজে যাই পাগলের মতো, তুমি হয়তো আমাকে ভালোবাসো না আজও, আমি শুরু থেকে চাই তোমায়, যত দেখি তোমাকে মন শিহরিত হয়ে ওঠে।
চন্দ্রা চন্দ্র হারায়, তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে দেখো আমায়, আমাকে জড়িয়ে বুকে রেখে দাও। হঠাৎ কারো পায়ের আওয়াজে আরিয়ান তার গানটা থামিয়ে দেয় আর চোখে তুলে দেখতে পায় কথা বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কথাকে দেখে আরিয়ান মুচকি হাসি দেয়। কথাও আরিয়ানের হাসির বিনিময়ে হাসে। আরিয়ান কথাকে ইশারা করে তার পাশে এসে বসার জন্য। আরিয়ানের বারান্দায় দুটো বেতের চেয়ার রয়েছে, চেয়ারে কুসুম দেওয়া। আরিয়ান একটি চেয়ারে বসে গিটার দিয়ে সুর তুলে গান গাইছিল। কথা আরিয়ানের ইশারা অনুযায়ী আরিয়ানের পাশের চেয়ারে গিয়ে বসলো। আরিয়ান হাসি মুখে কথাকে জিজ্ঞেস করলো, কি কথা রানী, হঠাৎ এই অধমের কথা মনে পড়লো যে? কথাও হাসি মুখে আরিয়ানকে ইশারা করে বুঝায়, জানেন আজকে আমি অনেক অনেক বেশি খুশি। আরিয়ান আগের মতোই হাসি মুখে কথাকে জিজ্ঞেস করে, তাই নাকি? তা আজ আমার কথা রানীর এত খুশির কারণ কি? কথা বসা থেকে উৎফুল্লতার সাথে দাঁড়িয়ে তার দু হাত দিয়ে পা থেকে শাড়িটা একটু উঁচু করে আরিয়ানকে ইশারা করে তার পায়ের দিকে তাকাতে। আরিয়ান কথার ইশারায় অনুযায়ী কথার পায়ের দিকে তাকায়। তখন সে দেখতে পায় কথার আলতারাঙ্গা পায়ে এক জোড়া পায়েল চিকচিক করছে। পায়েলটা বেশ সুন্দর, আর কথার পায়ে পায়েলটা আরও সুন্দর লাগছে। আরিয়ান আবারও হাসি মুখে বলে উঠল, বাহ, খুব সুন্দর তো। পায়েলটা কে দিয়েছে, নাকি কিনেছিস? কথা মুখে হাসি রেখা টেনে ইশারা করে বোঝায়, আপনার ভাইয়া দিয়েছে। জানেন আমার না বিশ্বাসই হচ্ছিল না আপনার ভাইয়া আমাকে পায়েল কিনে দেবে। আজ যে আমি কি পরিমাণ খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আবরারের নামটা শোনার সাথে সাথে আরিয়ানের মুখ থেকে হাসি সরে একরাশ গম্ভীরতা চলে আসলো। কথা তার মতো হাতের ইশারায় আরিয়ানকে অনেক কিছুই বুঝিয়ে যাচ্ছে, কিন্তু আরিয়ানের তার দিকে কোনো ধ্যান নেই। সে তো আছে এক অন্য চিন্তায়। আরিয়ানকে অন্যমনস্ক দেখতে পেয়ে কথা আরিয়ানের কাঁধে হালকা ধাক্কা দেয়। কথার হাতের স্পর্শ পেয়ে আরিয়ানের ধ্যান ভাঙে। কথা আরিয়ানকে ইশারা করে বোঝায়, কোথায় হারিয়ে গেলেন আপনি? আরিয়ান গম্ভীরভাবেই বলে উঠল, আমার কিছু কাজ আছে কথা, আমি এখন আসছি। এই বলে আরিয়ান আর এক মুহূর্ত বারান্দায় থাকলো না, তার রুম থেকে বের হয়ে গেল। আর কথা আরিয়ানের চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কথা বুঝতে পারল না আরিয়ান কেন এমন করলো। তারপর ভাবলো হয়তো আরিয়ানের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই চলে গিয়েছে। এই ভেবে কথাও নিজের রুমে চলে আসলো। অন্যদিকে আবরার মাত্রই ফ্রেশ হয়ে বের হয়েছে, পরনে তার সাদা টি শার্ট, কালো ট্রাউজার। আবরার টাওয়াল দিয়ে মুখ মুছছিল, সেই সময় তার রুমের দরজায় কেউ টোকা দেয়। আবরার গম্ভীর কণ্ঠে তাকে ভেতরে আসতে বলল। আবরারের কথা মতো লোকটা আবরার রুমে আসলো। আবরারের সামনে ঘুরে দেখতে পেল আরিয়ান তার রুমে এসেছে। আরিয়ানকে দেখে আবরার একটু বাঁকা হাসলো, হয়তো সে জানতো আরিয়ান এখন আসবে। আরিয়ান আবরারের সামনে এসে বুকে দু হাত গুজে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই কি করতে যাচ্ছিস? আরিয়ান আর আবরার 1 বছরের ছোট, তাই তারা তুই করেই কথা বলে। আরিয়ানের 29 বছর আর আবরারের 30 বছর। আরিয়ানের কথা শুনে আবরার গা ছাড়া ভাবেই বলে উঠল, আজব তো, আমি আবার কি করতে চাইবো? আরিয়ান এবার বেশ রেগেই আবরারকে বলল, তুই কথার সাথে কি করতে চাইছিস? আবরার আরিয়ানের কথা শুনে আরিয়ানের সামনে এসে দাঁড়িয়ে বুকে দু হাত গুজে বাঁকা হেসে বলল, তোর কথা রানীর সাথে আমি কি করব? আরিয়ান এবার বেশ রেগেই বলে উঠল, দেখ আবরার, তোকে আগেই সাবধান করে দিচ্ছি, আমার কথার সাথে কোনো নোংরা খেলা খেলার চেষ্টা করবি না, নাহলে আই সোয়ার আমি ভুলে যাব তুই আমার ভাই হোস। আরিয়ানের কথা শুনে আবরার একটু ভয় পাওয়ার ভাব ধরে বলে উঠল, ইস, আমি তো অনেক ভয় পেয়ে গেলাম রে আরিয়ান, কি হবে এখন আমার? আবরারের এভাবে কথা বলায় আরিয়ানের বেশ রাগ লাগছে। সে এবার বেশ রেগেই বলে উঠল, আমার কথার থেকে যতটা দূরে থাকবি ততটাই তোর জন্য মঙ্গলজনক। আমি চাই না সেই 12 বছর আগের মতো ওর জীবনে কিছু ঘটুক। তুই ওর জীবনের একটা কালো অধ্যায় মাত্র, ওর তো আগের কিছু মনেও নেই। তাই তোকে বলছি আগের মতো পাগলামি করবি না, নাহলে এবার আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে আরিয়ান রুম থেকে বের হয়ে গেল। আরিয়ানের বের হয়ে যাওয়ার পর আবরার মুখে একটা রহস্যময় হাসি ফুটিয়ে বলে উঠল,
দাবার গোটি এবার আমার হাতে আরিয়ান, পারলে আমার থেকে তোর রানীকে বাঁচিয়ে দেখাস। আমি ওদের সহজে আমার জিনিস ছেড়ে দেব না। রাত 9টা। জমিদার বাড়ির নিয়ম রাতের খাবার 9টার মধ্যেই খেতে হবে, তাই তো যথা সময়ে সকলে খাবার টেবিলে উপস্থিত। জাফর আলী খানের পাশে কথা মাথা নিচু করে খেয়ে যাচ্ছিল, আর জাফর আলী খান এক এক করে কথাকে খাবার বেড়ে দিচ্ছিল। কিন্তু কারো কারো জাফর আলী খানের কথাকে নিয়ে এত আহ্লাদ পছন্দ হচ্ছিল না, কিন্তু কথার ভাইদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা এটা হাসি মুখে উপভোগ করছিল, কারণ তারা কথাকে অনেক ভালোবাসে। খাবারের মাঝেই আশফাক আলী খান জাফর আলী খানের উদ্দেশ্যে বলে উঠলেন, বাবা, বিয়ের তো আর 1 সপ্তাহ বাকি, এখন থেকেই সব কার্যক্রম করতে হবে। আমি চাই না আমার ছেলের বিয়েতে কোনো রকম কমতি থাকুক। আশফাক আলী খান হলেন জাফর আলী খানের মেজ ছেলে, আর আশফাক আলী খানের বড় ছেলে আহান খান, যার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। আশফাক আলী খানের কথা শুনে জাফর আলী খান বলে উঠলেন, আশফাক, আমি চাই না আমার নাতির বিয়েতে কোনো কমতি থাকুক, তাই তুমি নিশ্চিন্তেই থাকো, সব কিছু ঠিকমতোই হবে। আর তোমরা 3 ভাই খাবারের পর আমার সাথে আমার রুমে দেখা করবে, এই বিয়ে নিয়ে কিছু আলোচনা করা দরকার। আর বৌমারা তোমরাও থাকবে। জাফর আলী খানের কথা শুনে সবাই আচ্ছা বলল। জাফর আলী খান ছেলেদের পাশাপাশি সব বিষয়ে জমিদার বাড়ির গিন্নিদের থেকেও পরামর্শ নেন। সে মনে করেন ছেলেদের যেমন নিজেদের মতামত দেওয়ার হক আছে, তেমনি ভাবে বাড়ির বউদেরও আছে। এরপর খাবার টেবিলে আর কোনো কথা হলো না, সবাই চুপচাপ খেয়ে সেখান থেকে উঠে চলে গেল। কথা তার রুমে গিয়ে মন খারাপ করে বসে আছে। তার মন খারাপের কারণ তাকে কেউ তার আহান ভাইয়ের বিয়ের খবরটা বলেনি। আহান ভাইয়ের যে বিয়ে তাও সে জানতো না। সে কি এতটাই পর যে তাকে এই খবরটা দেওয়া হয়নি? কথা মন খারাপ করে চলল আহানের ঘরে। আহান তার ঘরে বসে ল্যাপটপে দিয়ে তাদের ব্যবসার কিছু কাজ করছিল। আহান মাস্টার শেষ করে তার বাবা চাচাদের ব্যবসায় যোগ দিয়েছে। কথা আহানের ঘরের সামনে সে দরজার টোকা দিল। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? কথা দরজা খুলে দরজার পাশে দাঁড়িয়েছিল। আহান দেখলো তার আদরের বোন দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহান হাসি মুখে কথার উদ্দেশ্যে বলল, আরে আমার কথা বলি যে, আয় ভিতরে আয়। কথা কিছু না বলে মাথা নিচু করে ঘরে প্রবেশ করলো আর খাটে আহানের পাশে গিয়ে বসলো। আহান দেখলো কথার মুখটা কেমন মলিন দেখাচ্ছে। আহান বেশ চিন্তিত হলো। সে কথাকে বেশ আদুরের স্বরে বলে উঠল, কি ব্যাপার, আমার কথা বলির মুখটা এমন মলিন লাগছে কেন? কি হয়েছে কথু? ভাইয়াকে বলবি না? কথা এতক্ষণ নিজের কান্না আটকে রেখেছিল, কিন্তু আহানের আদুরের কথা শুনে সে কেঁদে দিল। কথার কান্না দেখে আহান বেশ বিচলিত হলো। সে কথার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এই কথু, কান্না করছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? ভাইয়াকে বল না। এই বুড়ি, কি হয়েছে বল। কথা কান্না করতে করতে তার হাতের ইশারায় আহানকে বুঝায়, তুমি আমাকে একটু ভালোবাসো না আহান ভাইয়া, তোমার সাথে আরি। আহান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বলে উঠল, কে বলেছে আমি আমার কথা বুড়িকে ভালোবাসি না? আমার 10টা না 5টা না, একটা মাত্র আদুরে বোন, তাকে ভালো না বেশি কি থাকা যায়? কথা এবার কান্না থামিয়ে আহানের দিকে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে ইশারা করে বুঝালো, তাহলে তোমার যে বিয়ে, এটা আমাকে কেন জানাওনি? আজ খাবার টেবিলে মেজো বাবা যদি না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না তুমি আমাকে একটুও আপন ভাবো না। আহান ভাইয়া, যদি আপন ভাবতে তাহলে আমাকে জানাতে। আহান কথার ইশারা বুঝতে পেরে হেসে কথার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ও এই ব্যাপার, তোকে তো আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এতদিন জানাইনি, ভেবেছিলাম কাল জানাবো। কথা আহানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ইশারা করলো, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আহান এখন বেশ হেসে বলে উঠল, আরে আমি চেয়েছিলাম কালকে তোকে তোর ভাবির সাথে দেখা করাতে নিয়ে যাব, আর তখনই বলতাম আমার বিয়ের কথা। আমি জানি তুই তোর ভাবিকে দেখলে অবাক হয়ে যাবি। কথা ইশারা করে বলে উঠল, অবাক কেন হব? তুই জানিস আমার বিয়ে কার সাথে হচ্ছে? কথা মাথা নাড়িয়ে না বলে আহান এবার কথার গাল টেনে বলে উঠল, তোর মনে আছে কথা বলি,
তোকে বলেছিলাম না ভার্সিটিতে থাকতে একটা মেয়ে আমাকে বিনা কারণে সকলের সামনে থাপ্পড় মেরেছিল। কথা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর কিছু মনে পড়াতে হুট করে দাঁড়িয়ে যায় আর অবাক দৃষ্টিতে আহানের দিকে চেয়ে ইশারা করে। যে আপুটা তোমাকে ভুল বুঝে সবার সামনে থাপ্পড় দিয়েছিল তার সাথে তোমার বিয়ে হচ্ছে? আহান কথার ইশারা বুঝতে পেরে লাজুক হেসে মাথা চুলকিয়ে বলে, মানে হ্যাঁ, হিতির সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। আহানের কথা শুনে কথা বেশে রেগে খাট থেকে বালিশ উঠিয়ে আহানকে মারতে থাকে। আর বেচারা আহান তার বোনের হঠাৎ আক্রমণে ভ্যাবাচাকা খেয়ে যায়। আরে কথা মারছিস কেন? কথু, বড় ভাইকে কেউ এভাবে মারে? আরে বনু, এমন করিস না। কিন্তু কে শুনে কার কথা? কথা প্রায় অনেকক্ষণ আহানকে মারার পর ক্লান্ত হয়ে মুখ ফুলিয়ে খাটে বসে পড়ে। আহান জানে কথা কেন রাগ করেছে। কথু, আমার বোনটি, দেখ আমার কোনো দোষ নেই এখানে। আসলে আমি তোকে মিথ্যে বলেছিলাম, তোর কথা মতো ওই মেয়েটাকে শায়েস্তা করবো যে কেন তোর আহান ভাইকে সে বিনা অপরাধে মেরেছে। কিন্তু বনু, শায়েস্তা করতে গিয়ে আমি ওই মেয়ের প্রেমে পড়ে গেছি। কিভাবে যে কি হলো। কথাগুলো বলে আহান মাথা নিচু করে বসে রইল। কথা যখন জানতে পারে তার ভাইকে কেউ বিনা অপরাধে সবার সামনে থাপ্পড় মেরেছে তখন তার ভীষণ রাগ হয়। সে তার ভাইদের খুব ভালোবাসে, তাই তো সে আহানকে বলেছিল ওই মেয়েকে শাস্তি দিতে, কিন্তু তার ভাই উল্টো ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আহানের এমন চেহারা দেখে কথা এবার হেসে দিল। কথা আহানের দু গাল টেনে ধরে ইশারা করল, আহান ভাইয়া, তুমি এত বোকা কেন? তোমার কথা বুড়ি কি তোমার সাথে রাগ করে থাকতে পারে? আমি তো এতক্ষণ মজা করছিলাম। কথা ইশারা করে বুঝিয়ে হেসে উঠল। আর আহান কথার কান ধরে বলে উঠল, তবে রে বিচ্ছু মেয়ে একটা, জানিস এখনই আমি হার্ট অ্যাটাক করতাম। কথা ইনোসেন্ট মুখ করে আহানকে ইশারা করে, আর হবে না ভাইয়া, সরি, এইবার কানটা ছেড়ে দাও না, ব্যথা পাচ্ছি তো। আহান কথার ইশারা বুঝতে পেরে হেসে বলে উঠল, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু কখনো যদি বলিস তোর সাথে আর কথা না বলতে, তখন কিন্তু খুব বকবো আমি। তুই আমার একমাত্র বোন, তোকে যে আমরা ভাইরা কি পরিমাণ ভালোবাসি তা তুই কল্পনাও করতে পারবি না। তাই ভবিষ্যতেও এটা বলবি না যে আমরা তোকে ভালোবাসি না, বুঝেছিস? কথা হাসি মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখনই আহান খাট থেকে উঠে তার আলমারি থেকে এক বক্স চকলেট এনে কথাকে দেয়। কথা তো চকলেট পেয়ে অনেক খুশি। আজকে এনেছিলাম তোর জন্য, ভেবেছিলাম কিছুক্ষণ পর তোর রুমে যাব, এখন যখন তুই এসেছিস এটা নিয়ে যা। কথা হাসি মুখে ইশারা করে বুঝালো, তোমাকে এতগুলো ধন্যবাদ আহান ভাই। আহানও হেসে কথার মাথায় আদুরে ভাবে হাত বুলিয়ে দিল। আহান তার এই বোনটাকে ভীষণ ভালোবাসে। সকাল 7টা। কথা কালকে অনেক রাত করে ঘুমিয়েছে। কাল আহানের রুম থেকে আসার পর আবারও পড়তে বসেছিল। পড়তে পড়তে কখন যে রাতের 2টা বেজে যায় সে খেয়াল করেনি। এত রাত করে ঘুমানোর ফলে এখনও কথার ঘুম ভাঙেনি। কথা মনের সুখে ঘুমাচ্ছিল, ঠিক তখনই কথার মনে হলো তাকে কেউ ভীষণ শক্ত করে জড়িয়ে ধরেছে। কথা ধরফরিয়ে উঠে বসলো। খাটের দিকে তাকিয়ে যা দেখতে পেল তা সে মোটেও আশা করেনি। কথা হাতের ইশারায় ওই মানুষটাকে উদ্দেশ্য করে ইশারা করল, বৃষ্টি তুই? কথাকে জড়িয়ে ধরা মানুষটার নাম হলো বৃষ্টি। বৃষ্টি কথার ফুফাতো বোন। কথা আর বৃষ্টি বোন কম, বেস্ট ফ্রেন্ড বেশি। জি আফা, আমি। কেন, তুই কি মনে করেছিলি তোর জামাই ভাবে ধরবে? বৃষ্টি কথাটা বলে একটু দুষ্টু হাসলো। কথা বৃষ্টির কথা শুনে বালিশ দিয়ে বৃষ্টিকে মারা শুরু করলো। আর বৃষ্টি বৃষ্টি কথাটা বলে একটু দুষ্টু হাসলো। কথা বৃষ্টির কথা শুনে বালিশ দিয়ে বৃষ্টিকে মারা শুরু করলো। আর বৃষ্টি সে কি বসে থাকবে? একদমই না। সেও আরেকটা বালিশ দিয়ে কথাকে মারা শুরু করে দিল। দুজনের এই মারামারির মাঝেই কারো কণ্ঠ তারা শুনতে পেল, এই তোদের দেখা হতে না হতেই মারামারি শুরু হয়ে গেছে। বৃষ্টি আর কথা দুজনেই কথা বলার মানুষটার দিকে তাকালো। কথা মানুষটাকে দেখেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সে ব্যক্তিটা কথাকে পরম মমতায় জড়িয়ে ধরল আর বলল, আমার কথা তো তার এই ফুপিমণিকে ভুলেই গেছে, তাই না? কথা যাকে জড়িয়ে ধরেছে সে হলো কথার একমাত্র ফুপু। তার নাম আসমা আলী খান। কথা তার ফুপুকে ছেড়ে হাতের ইশারায় বলে উঠল, তোমাকে কি আমি ভুলতে পারি ফুফুমণি? এতদিন পরীক্ষার জন্য তোমার খোঁজ নেয়াই হয়নি, সরি। আসমা আলী কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে কথার মাথা বুলিয়ে বলে উঠল, থাক থাক,
আর সরি বলতে হবে না। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় মা, সকালে একসাথে সকালে নাস্তা করব। কথা আসমা আলীর কথা শুনে মাথা নাড়িয়ে সায় জানায়। আসমা আলীও মৃদু হেসে কথার রুম থেকে চলে যায়। এর মাঝেই বৃষ্টির কথার উদ্দেশ্যে বলে ওঠে, যা বোন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কথা একটু হেসে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যেতে নেয়, তখনই বৃষ্টি আবারও বলে ওঠে, এই কথু শোন। বৃষ্টির ডাকে কথা সেখানেই দাঁড়িয়ে যায় আর ভ্রু কুঁচকে বৃষ্টিকে ইশারা করে। আবার কি হলো? বৃষ্টি খাট থেকে নেমে কথার সামনে এসে ফিসফিস করে বলে ওঠে, আমার ওই খারুশ মানুষটা কই রে, বাড়িতে আছে? কথা বৃষ্টির কথার মানে বুঝতে পেরে হেসে ইশারা করে, হ্যাঁ আছে, হয়তো তার রুমে আছে, এখন তুই যা দেখা করে আয়। বৃষ্টি কথার আর ইশারা বুঝতে পেরে তাড়াতাড়ি করে বলে উঠল, না না বোন, আমি একা যাব না, তোকে নিয়ে যাব। যে খারুশ মার্কা লোক আমাকে একা পেলে কাঁচা চিবিয়ে খাবে। আচ্ছা, আমি বুঝি না সে আমার সাথেই কেন এমন করে। আমি তার কোন পাকা ধানে মই দিয়েছিলাম? হ্যাঁ, শুধু একটু ভালোবাসি বলে এমন করবে? বেটা খারুশ লোক। বৃষ্টি তার মন মতো বকবক করেই যাচ্ছে আর কথা বৃষ্টির কথার ধ্যান না দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। কারণ কথা জানে বৃষ্টির এই ভাঙ্গা রেডিও সহজে বন্ধ হবে না। কথার জীবনে আসমা আলী খান যে মায়ের মতন একজন মানুষ। যেখানে বাড়ির বড়রা কেউ কথাকে সহ্য করতে পারে না, সেখানে আসমা আলী খান পরম মমতায় কথাকে আগলে রাখেন। কথা এ বাড়ির মানুষের কোনো কিছুই বুঝতে পারে না, কেন তারা কথাকে এমন দূর দূর করে রাখে, আর কেনই বা দাদু আর তার ফুপু তাকে আগলে রাখে। এত সব ভাবনার মাঝেই কথা ফ্রেশ হয়ে বাহিরে আসে। বাহিরে এসেই কথা দেখতে পায় বৃষ্টি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর আরিয়ান তার সামনে রাগী মুখ করে তাকিয়ে আছে। কথা বুঝতে পারে না যে এতটুকু সময় কি এমন ঘটল। কথার পায়েলের আওয়াজে আরিয়ান আর বৃষ্টি দুজনেই কথার দিকে তাকায়। বৃষ্টি ইনোসেন্ট মুখ করে কথার দিকে তাকিয়ে আছে। কথা বৃষ্টির এমন তাকানোর মানে বুঝতে পারে না, তাই সে আরিয়ানকে ইশারা করে জিজ্ঞেস করে,